হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? হ্যালো জি স্যার, হ্যালো, শুনতে পাচ্ছি। দেখো তো এই স্লাইড দেখা যায় কিনা? দেখা যায় না? যাক, তাহলে আজকে এভাবেই চালাই, পরে ফাইল আবার ঠিক করব। তো ধরো, নিউ চ্যাপ্টার প্রেসিপিটেশন। তোমাদের তো প্রেসিপিটেশন পড়ানো হয়নি, হয়েছে? না স্যার, পড়ানো হয়নি। ঠিক আছে, তাহলে প্রেসিপিটেশন আমরা কিছু ধরো তোমাদেরকে বলেছিলাম আমি যখন হাইড্রোলজি সাইকেল পড়াই, যে প্রেসিপিটেশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমার এখানে টু মেনি ফাইলস ক্রিয়েট করা হয়ে গেছে। তো প্রেসিপিটেশন ধরো, এটা যেহেতু তোমাদেরকে এই চ্যাপ্টার পড়াচ্ছি রঘুনাথের বই থেকে, বুঝছো? রঘুনাথ বইয়ের নাম লিখে রাখো, মেইনলি রঘুনাথ। ফলে ইন্ডিয়ার কিছু কথাবার্তা আছে, বাট ইন্ডিয়া বাংলাদেশ এগুলো ওয়েদার মোরাল সেম। তো প্রথমে আসো যে প্রেসিপিটেশন যেটা, সেটা সম্ভবত তোমাদেরকে ফর্মস অফ প্রেসিপিটেশন গুলো পড়িয়েছিলাম, যে যে কোনো ভাবে যদি আকাশ থেকে যে কোনো জিনিস যদি ল্যান্ডে পতিত হয়, সেটা রেনফল হতে পারে, সেটা স্নোফল হতে পারে, সেগুলো হলো প্রেসিপিটেশন। তো টাইপস অফ প্রেসিপিটেশন, প্রেসিপিটেশন কিভাবে ঘটে, এখানে প্রথমেই বলা হচ্ছে যে থার্মাল কনভেকশন। যে তোমরা দেখো যে যখন আকাশে মেঘ সৃষ্টি হয়, তখন এক এক সময় এক এক ধরনের নেচার আমরা লক্ষ্য করি। কোনো সময় দেখো যে কিছু মেঘ মনে হবে যে গাছপালা বা বড় বড় যেসব পাহাড় পর্বত আছে সেগুলোর গায়ে জমে আছে। কিছু মেঘ আকাশে উপর দিয়ে ধরো পাতলা হয়ে উঠতেছে। কিছু মেঘ মনে করো যে কনডেন্সড অবস্থায় আছে, ভারী হয়ে আছে, এবং খালি চোখে আমরা দেখলে এক একটার এক এক ধরনের অনেক সময় কালার দেখতে পাই। কোনোটা কালচে কালার, কোনোটা সাদার মতো, কোনোটা ধরো অ্যাশ কালার। এবং এক একটা ডেনসিটি এক এক রকম, এবং বাতাসে এক একটা এক এক ভাবে মনে করো যে এক এক স্পিডে, ডিফারেন্ট স্পিডে মনে করো যে ফ্লো হচ্ছে। আবার এর মধ্যে আমরা দেখতে পারি যে কোনো কোনো সময় যখন বৃষ্টি হয়, তখন ধরো ঝড় বৃষ্টি একসাথে হচ্ছে, কোনো সময় বিদ্যুৎ চমকাচ্ছে, কোনো সময় মনে করো যে মেঘের প্রচন্ড রকমের গর্জন, কোনো সময় কম গর্জন, এরকম কোনো সময় গর্জনবিহীন ধরো বৃষ্টি হচ্ছে। এরকম আমরা অনেকগুলো মনে করো যে ফেনোমেনন বা ফেনোমেনা আমরা ধরো দেখতে পাই। এগুলোর এক একটার এক এক ধরনের নাম আছে।
তো সেই নামগুলো ধরো তোমাদেরকে এখন পড়ানো হচ্ছে। যে প্রথমে আসো যে থার্মাল কনভেকশন বা কনভেকশনাল প্রেসিপিটেশন বা কনভেকটিভ প্রেসিপিটেশন। হ্যাঁ, কোনো কোনো বইতে কনভেকটিভ প্রেসিপিটেশন। This type of precipitation is in the form of local whirling thunderstorms, যেটা বললাম যে মেঘের ধরো গর্জন শুনতে পাবা। and is typical of the topics, এবং আমাদের বলতে পারো যে বাংলাদেশ, ইন্ডিয়া বা আমাদের এই সাবকন্টিনেন্টে এটা খুব নর্মাল একটা বলতে পারো যে ফেনোমেনন। The air close to the warm earth gets heated, মানে এটা এখন কিভাবে ঘটে সেটা ধরো কিছুটা ইঙ্গিত দেওয়া হচ্ছে যে আমাদের আর্থ সারফেসে এয়ারটা হিটেড আপ হয়ে যায় and rises due to its low density। তাহলে দেখো এয়ার যদি ওয়ার্ম হয় তাহলে তার ডেনসিটি কমবে স্বাভাবিকভাবে। তো ডেনসিটি কমলে সেটা মনে করো যে উপরের দিকে রাইজ করতেছে। কুলস অ্যাডিয়াবেটিক্যালি, অ্যাডিয়াবেটিক চেঞ্জ তোমরা হয়তো ফিজিক্সে পড়েছো, যে এটা একটা টেম্পারেচার চেঞ্জ প্রসেস। To form a cauliflower shaped cloud, যে ধরো ফুলকপির মতো ধরো শেপ হয়ে ক্লাউড ফর্ম হয়, which finally burst into a thunderstorm, এবং সেটাই ধরো এই থান্ডারিং হয়ে সেটা বাস্ট হয়ে ধরো বৃষ্টিপাত ঘটায়। When accompanied by destructive winds, এর সাথে যদি মনে করো যে সিভিয়ার উইন্ড যদি ফ্লো হয় তখন দে আর কল্ড টর্নেডোজ। টর্নেডো, এবং বাংলাদেশে টর্নেডো এই টার্মটাও মনে করো যে খুব পরিচিত। এই গেল মনে করো যে থার্মাল কনভেকশন। এরপরে আরেকটা হলো কন্ট্যাক্ট বিটুইন টু এয়ার মাসেস বা ফ্রন্টাল প্রেসিপিটেশন। তো এটাও মনে করো যে আমাদের দেশে খুব অহরহ ঘটে। When two air masses due to contrasting temperatures and densities clash with each other, condensation and precipitation occur at the surface of contact. মনে করো যে দুটো এয়ার মাস, যেটা একটু আগে তোমাদেরকে বললাম যে কোনো একটা মনে করো যে মেঘ আমরা দেখি যে খুব আস্তে ফ্লো হচ্ছে, বাতাসে উড়ে বেড়াচ্ছে, বা কোনোটা মোটামুটি তার স্পিড শূন্য, এক জায়গায় হয়তো ঘনীভূত হয়ে আছে, কোনোটা খুব জোরে ফ্লো হচ্ছে। তাহলে যখন ধরো একটা লো ভেলোসিটির একটা মাস অফ ক্লাউড এর সাথে যখন আর একটা হাই ভেলোসিটি যাচ্ছে, তখন একটা আর একটার সাথে কি হচ্ছে আবার মনে করো যে মিট হচ্ছে। তো ওখানে মিট হলে তো সে ওখানে মনে করো যে ওর সাথে আবার জমা হচ্ছে। এইভাবে একটা আর একটা গায়ে লেগে সেখানেও মনে করো যে কিছু কলিশন হবে, কলিশন হয়ে সেটা আবার কন্ডেন্সিং হবে, এভাবেই ধরো বৃষ্টিপাত হবে। তো সেটাই বলা হচ্ছে যে টু কন্ট্রাস্টিং টেম্পারেচার এন্ড ডেনসিটিজ, কারণ ওইগুলো ডেনসিটিও আলাদা, টেম্পারেচারও আলাদা, with each other, condensation and precipitation occur at the surface of contact. This surface of contact is called a front or frontal surface. এই যে একটা আরেকটা সাথে যে মিশেছে সেটা। So if a cold air mass drives out a warm air mass, it is called a cold frontal or cold front. And if a warm air mass replaces the retreating cold air mass, it is called a warm front. না, তো এগুলো মনে করো যে একটু বোঝা মুশকিল, যে কোন সময়
কোল্ড হচ্ছে কোনো সময় ধরো ওয়ার্ম হচ্ছে, বাট এটা জাস্ট এয়ার মাসের বলতে পারো যে ডিফারেন্স ইন টেম্পারেচারের উপরে। যে যদি ধরো কোল্ড এয়ার মাস ড্রাইভস আউট এ ওয়ার্ম এয়ার মাস, হ্যাঁ, যদি সেখান থেকে যদি ফিরে আসে তখন সেটাকে কোল্ড ফ্রন্টাল। আর ইফ এ ওয়ার্ম এয়ার মাস রিপ্লেসেস দি রিট্রিটিং কোল্ড এয়ার মাস, ইট ইজ এ ওয়ার্ম ফ্রন্ট। হ্যাঁ, মানে যদি সোজা কথা দুইটা মিলন হওয়ার পরে যদি কোল্ড বেরিয়ে আসে তাহলে কোল্ড ফ্রন্ট, হট বের হইলে সেটা ওয়ার্ম ফ্রন্ট। On the other hand, if the two air masses are drawn simultaneously towards a low pressure area, the front developed is stationary and is called a stationary front. ওই যে যেটা বলা হলো যে কোনো কোনো সময় আমরা দেখতে পাই যে কোনো একটা বিশাল মেঘের স্তূপ হয়তো কোনো একটা জায়গায় স্থিরভাবেই আছে। Cold front causes intense precipitation on comparatively small areas. তোমরা দেখবে যে এই যে বিশেষ করে এখন অবশ্য রেনি সিজন শুরু হয়ে গেছে বাংলাদেশে, যেহেতু আষাঢ় মাস শুরু হয়ে গেছে, ধরো 15 তারিখ বা 14-15 তারিখ থেকেই, তাহলে এখন আমরা বলতে পারি যে আমাদের দেশে রেনি সিজন। কিন্তু এই রেনি সিজন হলেও দেখো যে প্রত্যেক দিনই বাংলাদেশে সব জায়গায় বৃষ্টি হচ্ছে না। হয়তো কোনো একদিন দেখা যাচ্ছে যে হয়তো চিটাগংয়ে বৃষ্টি হলে কুমিল্লাতে নাই, বা কুমিল্লাতে বৃষ্টি হলে ঢাকাতে হচ্ছে না, বা ঢাকাতে হলে চিটাগংয়ে হচ্ছে না, বা আদার ডিস্ট্রিক্ট গুলোতে হচ্ছে না। আবার এমন কোনো দিন আছে যে হয়তো দেখা যাচ্ছে যে কম বেশি সব জায়গায় বৃষ্টি হচ্ছে। ফলে এই রেনফল ইন্টেন্সিটি, রেনফল ডিউরেশন, হ্যাঁ, রেনফল অ্যামাউন্ট, এগুলো মনে করো যে কন্টিনিউয়াসলি সেটা ভ্যারি হচ্ছে। তো সেটাই বলা হচ্ছে যে যদি কোল্ড ফ্রন্ট থেকে যদি বৃষ্টি হয় সেটা একটা ইন্টেন্স প্রেসিপিটেশন হবে কোনো একটা স্মল এরিয়ার উপরে। হয় দি প্রেসিপিটেশন ডিউ টু ওয়ার্ম ফ্রন্ট ইজ লেস ইন্টেন্স, মানে এখানে তার ইন্টেন্সিটি কম হবে, বাট ইজ স্প্রেড ওভার এ কম্পারেটিভলি লার্জ এরিয়া। যে অনেক বড় এরিয়ার উপরেই তখন বৃষ্টি হবে। যে মনে করো যে হয়তো পুরো চিটাগং ডিভিশনের উপরেই হয়তো বৃষ্টি হচ্ছে, বা এমন হতে পারে যে গোটা বাংলাদেশের উপরেই বৃষ্টি হচ্ছে। কিন্তু কোল্ড ফ্রন্ট থেকে হলে এমন হতে পারে যে শুধুমাত্র হয়তো দেখা যাচ্ছে যে রাউজানে বৃষ্টি হচ্ছে, বা এমনও হতে পারে যে ধরো চিটাগং শহরেই বৃষ্টি নেই। কোল্ড ফ্রন্টস মুভ ফাস্টার দ্যান ওয়ার্ম ফ্রন্টস and usually overtake them. The frontal surfaces of cold and warm air sliding against each other. This phenomenon is called occlusion, and the resulting frontal surface is called an occluded front. তো এরকম মনে করো যে তাদের মুভমেন্টের উপরে বেস করে বিভিন্ন ধরনের টার্মিনোলজি বা নেম আছে, তো যেগুলো হয়তো আমরা মনে করো যে এমনিতে হয়তো জানি না বা বুঝি না, বাট আমরা শুধু বলি যে হ্যাঁ বৃষ্টি তো হচ্ছে। কিন্তু বৃষ্টি হলেও বৃষ্টির মনে করো যে টাইপের উপরে, ক্লাউড ফরমেশনের উপরে বেজ করে, বা সেটা গর্জন তর্জন এগুলোর উপরে বেজ করে, এটা কিন্তু এক এক ধরনের টাইপের বৃষ্টিপাত। তো এখানে ধরো একটা ফিগার আছে, এটা ধরো ফ্রন্টাল প্রেসিপিটেশন, জাস্ট ফিগারেই, যেখানে ধরো স্টেশনারি প্রথমে বলা হচ্ছে এই ফিগারটা স্টেশনারি ফ্রন্ট। এটা মনে করো যে এখানে ওয়ার্ম এয়ার, এখানে মনে করো যে কোল্ডার এয়ার, এখানে মনে করো যে কোল্ড এয়ার, এরকম জায়গায় মনে করো যে বৃষ্টি, মানে বৃষ্টি বা মেঘ মনে করো যে পুরো জমে আছে স্টেশনারি অবস্থায়। তারপর একটা ওয়ার্ম ফ্রন্ট, যে ধরো এদিক থেকে যাচ্ছে, ওয়ার্ম এয়ার মাসেস ফ্লোয়িং, এখানে মনে করো যে কোল্ড এয়ার মাস আউট, ফলে এই জায়গায় মনে করো যে একটা মেঘ আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং এটা ফ্রন্টাল সারফেস, এটা যে এই কোল্ড এয়ার মাসের সাথে এটা গিয়ে এখানে মিলতেছে, দ্যাট ইজ ধরো ফ্রন্টাল সারফেস। এরপরে মনে করো যে কোল্ড ফ্রন্ট, যেমন এই দিক থেকে ফ্লো হচ্ছে, যে দিস ইজ যে ফ্রন্টাল সারফেস, এখানে বলা হয়েছে যে কোল্ড এয়ার মাস,
এদিকে মনে করো যে অর্মিয়ার মাস, হ্যাঁ, কোল্ড ফ্রন্ট। আর এখানে আমরা হয়তো কিছু মেঘ দেখতে পাচ্ছি। এর পরের দিন থেকে ধরো কমপ্লিট স্লাইড দেখাবো। এটা আমি কোনো রকমে ধরো আমার ফাইল থেকে পিডিএফ ডাউনলোড করতে পেরেছি। আমি আমার কাছে সফট কপি আছে, বাট সেটা ধরো যে হার্ড ড্রাইভে আছে, এক্সটার্নাল হার্ড ড্রাইভ, বাট আগের কপি করা, ফলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা সামহাও নাই, শুধু ওয়ার্ড ফাইলগুলো আছে। এটা আমি আপলোড করে রাখছিলাম, পিডিএফ এ আছে, পিডিএফ থেকে ডাউনলোড করে ধরো তোমাদের কোনো রকমের পড়াচ্ছি, বাট বাসায় যে কম্পিউটার আছে এটা এই মুহূর্তে পিডিএফ ভিউয়ার নাই, যার কারণে এটা ফুল ডাউনলোডও করা যাচ্ছে না। তবে এই অবস্থায় ধরো তোমাদেরকে পড়াচ্ছি, একটু কষ্ট হচ্ছে। এরপর থেকে জয় ধরো যাবে, আমি আবার কপি করে নিয়ে আসবো ডিপার্টমেন্ট থেকে। এরপরে ধরো আর একটা টাইপ হলো ওরোগ্রাফিক লিফটিং বা ওরোগ্রাফিক প্রেসিপিটেশন, যেটা একটু আগেই বললাম যে গাছপালা, পাহাড়, পর্বতে দেখবা যে মেঘ জমে আছে। তোমরা হয়তো অনেকেই বান্দরবানে গেছো বা রাঙ্গামাটিতে গেছো, বিশেষ করে এই যে এখন রেনি সিজন, এখন যদি যাও তাহলে দূর থেকে তাকালে দেখবে যে, দূর থেকে তাকানো মানে দূরের কোনো পাহাড়ের দিকে যদি তাকাও দেখবে যে পাহাড়ের গায়ে প্রচুর মেঘ জমে আছে, এবং এমন হতে পারে যে পাহাড়টা মেঘে ঢাকাই মনে হবে। তো এটার কারণে হয়তো সে জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। এই জন্য মনে করো যে যেখানে গাছপালা বেশি বা পাহাড় পর্বত বেশি, সেইগুলোতে বৃষ্টিপাত বেশি হয়। সেটা তোমরা এমনিতেও শুনে থাকতে পারো, মানে সিনিয়র ব্যক্তিদের মুখ থেকে। So the mechanical lifting of moisture over mountain barriers causes heavy precipitation on the windward side. Figure 2.2 পরে দেখানো হচ্ছে, ফর এক্সাম্পল চেরাপুঞ্জি। এখানে দেখো একটা চেরাপুঞ্জি নাম আছে ইন দি হিমালয়ান রেঞ্জ। এই চেরাপুঞ্জিকে বলা হয় যে রেইনফলের হেভেন, মানে ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এই চেরাপুঞ্জিতে। In the Himalayan range and Agumbi in the western Ghats of South India get very heavy orographic precipitation of 1250 centimeter and 900 centimeter. তার মানে দেখো এখানে প্রায় 1250 মানে 12,500 মিলিমিটার, তার মানে আপ টু 12,500 মিলিমিটার পর্যন্ত মনে করো যে বৃষ্টিপাত হয়। whereas আমাদের বাংলাদেশের অ্যাভারেজ অ্যানুয়াল রেনফল কত জানো আনুমানিক? জানো? বাংলাদেশে কি পরিমাণ বৃষ্টিপাত হয় অ্যানুয়ালি জানো? আনুমানিক অ্যাভারেজ যেটা, যাই হোক তুমি যেটা বলছো একবারে খারাপ না। 1600 হয় নর্থ বেঙ্গলের দিকে, বাট সিলেটের দিকে একটু বেশি হয়, ধরো আনুমানিক 4000-এর কাছাকাছি। বাট বাংলাদেশের অন অ্যান অ্যাভারেজ প্রেসিপিটেশন হলো ধরো 2300 থেকে 2500 এই জাতীয় ধরো হয়। আমরা 2500 পর্যন্ত ধরতে পারি, কিন্তু 2500-এর দেখো এখানে 12,500, তার মানে প্রায় 5 গুণ বৃষ্টিপাত হয়। এরপরের যে টার্ম সেটা হলো সাইক্লোনিক প্রেসিপিটেশন, যেটা বললাম যে সাইক্লোন। This type of precipitation is due to lifting of moisture converging into a low pressure belt due to pressure differences created by the unequal heating of the earth's surface. মানে
আর্থ সারফেসও কিন্তু ইকুয়ালি হিটিং হচ্ছে না। যেমন মনে করো যে আজকের কথাই বলো যে টেম্পারেচার, বা বাংলাদেশেই জানো যে টেম্পারেচার এক এক ডিস্ট্রিক্টে এক এক রকম। এখন হয়তো কোথাও বৃষ্টি হচ্ছে, কোথাও মেঘে ঢেকে আছে, কোথাও পুরো রোদ, ফলে আনইকুয়াল হিটিং হচ্ছে। তো যেহেতু আনইকুয়াল হিটিং হচ্ছে, তাহলে সেখান থেকে আনইকুয়াল কি হচ্ছে, ইভাপোরেশন হচ্ছে। এই আনইকুয়াল ইভাপোরেশন হলে মনে করো যে একটু আগে যেটা বলা হলো যে মনে করো যে এয়ার মাসের টেম্পারেচার যেহেতু ডিফারেন্ট, তাহলে ডিফারেন্ট ধরনের কি হচ্ছে, ফ্লো হচ্ছে। Here the winds blow ধরো স্পাইরালি ইনওয়ার্ড কাউন্টার ক্লকওয়াইজ ইন দি ধরো নর্দার্ন হেমিস্ফিয়ার and clockwise in the southern hemisphere. There are two main types of cyclones: tropical cyclone, also called hurricane or typhoon, of comparatively small diameter of 300 to ধরো 1500 কিলোমিটার এরকম এরিয়ার উপরে, causing high wind velocity and heavy precipitation. And the extratropical cyclone of large diameter up to 3000 kilometer, causing widespread frontal type precipitation. তো এখানে একটা ফিগার আছে যেটা ওই যে ওরোগ্রাফিক প্রেসিপিটেশনের যেটা বলা হচ্ছিল যে এই পাহাড় পর্বত। তো এটা মনে করো যে এদিকে দেখানো আছে একটা সমুদ্র, এখানে মনে করো যে এটা হিল, মাউন্টেনাস রেঞ্জ, এরকম জায়গায় হিউজ মনে করো যে মেঘ জমে আছে। ফলে উইন্ডওয়ার্ড বা সিওয়ার্ড সাইডে হেভি ধরো রেনফল হয়। হ্যাঁ, সেটাই বলা হচ্ছে এটা লিওয়ার্ড সাইড বা লিওয়ার্ড, এদিকে ধরো হয়তো রেন হলেও সেটা কম রেনফল হয়। তো এই গেল ধরো বিভিন্ন ধরনের প্রেসিপিটেশন। হ্যাঁ, তো এই প্রেসিপিটেশন কিভাবে হয় না হয় এই টাইপ গুলো একটু তোমরা পড়ে রাখবে। হয়তো অন্য কোনো বইতে পড়লে কোনো ধরনের এক্সপ্লানেশন একটু কম বেশি থাকতে পারে। তোমাদেরকে কি ফর্মস অফ প্রেসিপিটেশনটাও ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে পড়িয়েছিলাম নাকি, যে ডিজল, রেন, গ্লেজ, স্লিট, স্নো, স্নোফ্লেক্স, এগুলো ডিউ, ফ্রস্ট বলছিলাম। তো এখন মনে করো যে আমরা কি কি কারণে বা কি কি ভাবে বৃষ্টি হয় বা কত টাইপের বৃষ্টি হয়, আমরা বৃষ্টির টাইপ গুলো মনে করো যে দেখলাম। মানে টাইপস অফ অকারেন্স, এটা টাইপস বলতে টাইপস অফ অকারেন্স। এরপরে মনে করো যে আচ্ছা ফর্মস অফ প্রেসিপিটেশন। এখন যে প্রেসিপিটেশনটা যে হচ্ছে সেটার কতগুলো ফর্ম আছে। এখন এটা যদি মনে করো যে তোমাদেরকে ফিজিক্যালি বোঝানোর চেষ্টা করি, তাহলে এভাবে চিন্তা করো যে যখন বৃষ্টিপাত হয় তখন দেখবা যে কোনো সময় প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে, মানে হিউজ ইন্টেন্সিটিতে পানির ড্রপ গুলো বড় বড়। কোনো সময় দেখবা যে হয়তো একটা অ্যাভারেজ ডায়ামিটারে হচ্ছে, কোনো সময় দেখবা যে খুব পিট হচ্ছে, কোনো সময় মনে হবে যে এই জাস্ট যখন শীতকালে কুয়াশা পড়ে এই টাইপের বৃষ্টি হচ্ছে। তো এইগুলো কোনো সময় লঙ্গার ডিউরেশনে হচ্ছে, কোনো সময় হালকা ডিউরেশনে হচ্ছে। তার মানে এইগুলোর এক একটার আবার নতুন নতুন নাম আছে। মানে সবগুলোই রেনফল হলেও রেনফলের বলতে পারো যে ফর্মস আছে, যে এক এক সময় আমরা এক এক ধরনের নাম দিই। তো এগুলো এই যে বলা হলো যে তার ইন্টেন্সিটি এবং রেইন ড্রপ গুলোর যে ডায়ামিটার, মেনলি এই দুটোর উপরই বেজ করে এগুলোর বিভিন্ন নাম আছে। কারণ এক এক সময় ইন্টেন্সিটি এক এক ধরনের, এক এক সময় ড্রপের সাইজ গুলোও এক এক ধরনের। তো এটার উপর কোনো আবার ডিউরেশনও ধরো এক এক ধরনের। এই ডিউরেশন, তার ডায়ামিটার, তার ইন্টেন্সিটি, এগুলোর উপরে বেজ করে মনে করো যে
বিভিন্ন নাম আছে। তো প্রথমে বলা হচ্ছে যে ড্রিজল। তো ডিজেলটা হলো এ লাইট স্টিডি রেইন ইন ফাইন ড্রপস, মানে খুব হালকা বাট স্টিডি, মানে কন্টিনিউয়াসলি হচ্ছে বা দীর্ঘ সময় ধরে হচ্ছে, এবং তার ড্রপ বলা হচ্ছে যে ফাইন ড্রপস, এবং তার ড্রপের সাইজ 0.5 মিলিমিটার। তার মানে 0.5 মিলিমিটার তো কত ছোট ড্রপ, তাহলে এখন বুঝো যে আমরা 1 মিলিমিটার মনে করি যে তোমরা পেন দিয়ে যদি একটা কি করো, কলম দিয়ে যদি খাতায় একটা লাইন টানো, তাহলে যেরকম দাগ একটা হবে, সেটা হলো 1 মিলিমিটার। তাহলে ওর থেকেও অর্ধেক। তার মানে কত ঝিরিঝিরি বৃষ্টি, তো এখন চিন্তা করো। ইন্টেন্সিটি, তার ইন্টেন্সিটিও খুব কম, ধরো 1 মিলিমিটার/আওয়ার। তো ধরো 1 মিলিমিটার/আওয়ার, মানে সেটা তো বুঝতেছো যে 1 ঘন্টায় 1 মিলিমিটার বৃষ্টি হবে। এই বৃষ্টিপাত কোনো রকমে বলতে পারো যে মানুষ যদি হয়তো 2-10 মিনিট ওপেন এয়ারে যদি হাঁটে, হয়তো তার শার্টটা ভিজবে বা মাথাটা ভিজতে পারে, খুব বড় জোর। মানে যদি 10-15 মিনিট হাঁটে, অল্পতে হয়তো কিছুই হবে না, ওই বাতাসে আবার শুকিয়েও যাবে। তো সেটাকে বলা হচ্ছে ধরো ড্রিজেল। এবং এটা যদি ধরো একদিন ধরেও যদি বৃষ্টি হয়, এখান থেকে মনে করো যে কোনো ধরনের ইয়াও হবে না, সারফেস রান অফ জেনারেট হবে না, মানে ল্যান্ডের উপরে কোনো পানি ফ্লোই হবে না। এরপরে রেইন, যেটাকে আমরা সাধারণত রেইনফল বলি। The condensed water vapor of the atmosphere falling in drops, ড্রপস এটা বলতে পারো যে ম্যাক্সিমাম সাইজ আপ টু 6 মিলিমিটার, বা অ্যাটলিস্ট 0.5 মিলিমিটারের বেশি হইতে হবে, এবং তার সাইজ ম্যাক্সিমাম 6 মিলিমিটার পর্যন্ত হবে, ফ্রম দি ক্লাউডস। তারপরে গ্লেজ, pitching of drizzle or rain when they come in contact with cold objects. তো আমাদের যেহেতু ট্রপিক্যাল কান্ট্রি, আমাদের টেম্পারেচার বেশি থাকে, ফলে আমাদের দেশে সাধারণত গ্লেজ ধরো হয় না বলাই চলে, বা অনেক সময় একেবারে হয় নাও বলা যাবে না। ধরো শিলাবৃষ্টি হয়, অনেক সময় শিলাবৃষ্টি যদি একেবারে গুড়ি গুড়ি ছোট ছোট শিলার মতো পড়ে, তখন আমরা সেটাকে গ্লেজ বলতে পারি। এরপরে মনে করো যে স্লিট, আর একটা টার্ম আছে, ফ্রোজেন রেইন ড্রপস while falling through air at sub-freezing temperature. তারপরে স্নো, আইস ক্রিস্টালস রেজাল্টিং ফ্রম সাবলিমেশন, দ্যাট মিনস ওয়াটার ভ্যাপার কন্ডেন্সেস টু আইস। তো আমাদের দেশে বেসিক্যালি বলতে পারো যে স্নোফল বা স্লিট বা গ্লেজ এগুলো নাই বললেই চলে। স্নোফ্লেক্স, আইস ক্রিস্টালস ফিউজ টুগেদার, এটাও আমাদের দেশে নাই। হেইল আমাদের দেশে ধরো হয়, যেটা স্মল লাম্পস অফ আইস, এই যে শিলাবৃষ্টি যেটা আমরা বলি, হ্যাঁ, সেটা কিন্তু আমাদের দেশে মাঝে মধ্যেই হয়তো জোনাল ভিত্তিক হয়, বিশেষ করে প্রি উইন্টারে হয়, প্রি রেনি সিজনে হয়। এই যে যখন মনে করো যে কালবৈশাখী হয়, এরকম সময় কিন্তু কোনো কোনো জায়গায় হয়, হয়তো ঝড় বৃষ্টি একসাথে হচ্ছে, কোনো কোনো জায়গায় উপর থেকে কিছু শিলা পাথরও পড়তেছে বিভিন্ন সাইজের। স্মল লাম্পস অফ আইস ধরো greater than 5 mm dia, formed by alternate freezing and melting when they are carried up and down in highly turbulent air currents. ডিউ ধরো আমাদের দেশে হয় বিশেষ করে উইন্টারে, যে moisture condensed from the atmosphere is small drops upon cool surfaces. এবং তোমরা খেয়াল করবে যে শীতকালে যদি খুব সকালে বের হও, এমনি
যদি এক্সাম্পল দিই, আমাদের চুয়েটের যে খেলার মাঠ আছে, খেলার মাঠে যে দেখবা যে ঘাসগুলো আছে, ঘাসগুলোর আগাগো যদি দেখো তো দেখবা যে প্রত্যেকটা ঘাসের আগায় কিছু কিছু মনে করো যে পানি জমে আছে, হ্যাঁ, দ্যাট ইজ ডিউ। ফার্স্ট আমাদের দেশে হয় বিশেষ করে, কিন্তু সেগুলো থেকে প্রেসিপিটেশন আকারে পড়ছে, বাট এটা ধরো হয়তো খুব বড় যে সারফেসটাকে ওয়েট করে, হয়তো একটা সার্টেন লেয়ার ঠিক বলা যাবে না, সার্টেন ডেপথ বলতে পারো সারফেসের, যে হয়তো মাটিটা আমরা অনেক সময় দেখি যে ভিজা ভিজা ভাব, বা কোনো গাছের নিচে দেখলে সেটা গাছের নিচ ওভার সলিড সারফেস, হ্যাঁ, যে মনে করো যে হয়তো রোড আছে বা পাকা কোনো কংক্রিট ফ্লোর আছে, এরকম জায়গায় হয়তো আমরা বুঝতে পারি যে সারফেসটা ভিজে আছে। তো a fibrily deposit of ice formed on the ground or on the surface of exposed objects by dew or water vapor that has frozen, বা এটা আমরা তখনই বুঝতে পারি যে তোমরা যদি যখন অনেক সময় রাতে চিটাগং শহর থেকে যখন বাসে আসো, তখন দেখবা যে কাপ্তাই রোডে কয়েকটা জায়গায় কিন্তু বেশ ভালোই দেখবা যে ডিউ ফ্রস্ট দেখা যায়, যে সাদা অংশ। এরকম মনে করো যে উইন্টার সিজনে যখন হেভি শীতকাল, তখন অনেক জায়গায় আমরা দেখতে পারি, বিশেষ করে নদী অববাহিকায় এই ফ্রস্ট খুব বেশি দেখা যায়। তো এইগুলো মনে করো যে বিভিন্ন ফর্মস অফ প্রেসিপিটেশন। তো আমাদের দেশে যেগুলো আমরা সাধারণত বলি ড্রিজেল, রেইন, এরপরেই চলে আসলো মনে করো যে হেল কিছুটা হয়, আর ডিউ সেটা আমরা শীতকালে দেখতে পাই ঘাসে জমে থাকা, সেটা ধরো ফ্রস্ট কম বেশি যাই হোক কিছু ডিউ থাকে, আর ফ্রস্ট এগুলো আমরা দেখতে পাই। বাট ডিউ, ফ্রস্ট এগুলো কোনোটাই বলতে পারো যে, যদিও ফর্মস অফ প্রেসিপিটেশন বলতেছি, বাট ইফেক্টিভনেস তাদের নাই। তারা একটা সার্টেন টাইমে বোঝা যায়, তারা অটোমেটিক্যালি হয়তো দিনের তাপমাত্রা বাড়ার সাথে সাথে অল্প সময়ের মধ্যে পুরোটাই ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। তার মানে বলতে পারো যে তাদের কন্ট্রিবিউশন টু ওয়াটার রিসোর্স ডেভেলপমেন্ট, সেটাতে বলতে পারো যে নেগলিজিবল বা ইভেন জিরো। এরপরে ফগও আছে, ধরো মিস্টও আছে। এগুলো এই যে ধরো ডিউ, ফ্রস্ট, ফগ, মিস্ট, এগুলোরও কিছুটা বলতে পারো যে ইন্টেন্সিটির উপরে বা ডেন্সিটির উপরে বেচ করে বিভিন্ন নাম। তো ফগ যেটা আমরা সাধারণত কুয়াশা বলি, a thin cloud of varying size formed at the surface of the earth by condensation of atmospheric vapor by interfering with visibility। যে দেখবা যে শীতকালে ড্রাইভার গাড়ি চালানোর সময় কি হয়তো ফগের কারণে গাড়িটাই করতে পারতেছে না, হয়তো যেখানে তার স্পিড দেওয়ার কথা 80 কিলোমিটার পার আওয়ার, সেখানে সে হয়তো 5 কিলোমিটার পার আওয়ারে চলতেছে বাধ্য হয়ে, কারণ তার হেডলাইট যত আছে জেলে দিয়েও হয়তো সামনে 10 মিটার জায়গাও দেখতে পাচ্ছে না, বা 5 মিটারও দেখতে পাই না। তো এরকম ধরো বিশেষ করে বিল এরিয়াগুলোতে বেশিরভাগ ঘটে, বা যেখানে ওয়াটার বডিজ বেশি সেগুলোতে বেশি ঘটে। আর মিস্ট এটা হলো এ ভেরি থিন ফগ। এই হলো ধরো ডিফারেন্ট নেমস, তোমরা একটু নেমস গুলো ইয়া করে রাখো, যে কোন সময় মিস্ট বলতেছি, কোন সময় ফগ, কোন সময় ডিউ, হ্যাঁ, যে কোন সময় ডিজেল, কোন সময় রেন বা হেল, হ্যাঁ, এই টার্মগুলো একটু পড়ে রাখিও। স্যার এটা স্যার কত এডিশনের বই পড়াচ্ছেন আমাদের? এগুলো যে এডিশনে পড়ো এগুলো সবগুলো একই আছে, বুঝছো স্যার? সেকেন্ড এডিশনে কি পাবো এগুলা? হ্যাঁ, মানে এডিশনের চেঞ্জের সাথে কন্টেন্টের ডিফারেন্স নাই। মানে হয়তো একটা চ্যাপ্টার এদিক ওদিক তারা করেছে, বুঝছো, কিন্তু বিশেষ করে ইন্ডিয়ান বইগুলোর এডিশনের সাথে চ্যাপ্টারের একটা ওয়ার্ডও চেঞ্জ নাই, হয়তো এরকম অবস্থা।
হয়তো একটা নতুন চ্যাপ্টার অ্যাড করেছে, কিন্তু কন্টেন্ট সেম। ঠিক আছে, এটা আমার এক্স্যাক্টলি মনে নাই কোন এডিশনের বই, কারণ রঘুনাথের বইয়ের এডিশন কি এগুলো সব একই, ওই একই হয়তো 2-1 বছর পর পর এডিশন নাম দেয়, কিন্তু কন্টেন্টের খুব একটা চেঞ্জ নেই। যে কোনো বইটি পাবে। ঠিক আছে, হাইড্রোলজি বাই H.M. রঘুনাথ যে নামটা দিয়েছিলাম বইয়ে, ওই বই আছে। তো এখন এই গেল ধরো প্রেসিপিটেশনের কিছু বেসিক জিনিস, যে অকারেন্স অফ প্রেসিপিটেশন কি কি ভাবে হয়, ফর্মস অফ প্রেসিপিটেশন গুলো কি কি। এখন আসো যে মেজারমেন্ট অফ প্রেসিপিটেশন, যে আমরা প্রেসিপিটেশন কি করব, মেজার করব। মনে করো যে প্রেসিপিটেশন হলো, তো প্রেসিপিটেশন মেজার করতে হবে। তো আমাদের দেশে দেখবা যে পেপার পত্রিকায় দেখবা যে এখন অলরেডি তোমরা দেখেই ফেলেছো যে ঢাকা শহর ডুবে গেছে, চিটাগং শহর ডুবে গেছে, তাই না? মানে মেন মেন হয়তো সিটি গুলো ডুবে যাচ্ছে, এবং এই দুটোই শহরে বলতে পারো যে ইন টার্মস অফ প্রেসিপিটেশন বা ড্রেনেজ সিস্টেম বলো বা ইমপ্রপার ম্যানেজমেন্ট, যে টার্ম দিয়ে বুঝাও না কেন, এই দুটো মেন শহর বেশি প্রবলেমেটিক। যে অল্প বৃষ্টি হলেই বা একটা মডারেট বৃষ্টি হলেই কোনো কোনো এলাকা মনে করো যে পানির নিচে ডুবে যাচ্ছে, মানে শহর। তো এখন এই মেজারমেন্ট অফ প্রেসিপিটেশন যেটা বলা হচ্ছে, যে এখানে মনে করো যে হয়তো বলা হচ্ছে যে আজকে বা কোনো একটা হয়তো বললো যে 24 ঘন্টায় ঢাকা শহরে 100 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, বা চিটাগং শহরে 150 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, বা অন্য সময় শহরে হয়তো বা কোনো এক বছরে হয়তো 500 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে একদিনে। তো এই যে 500 মিলিমিটার বা 100 মিলিমিটার বা 10 মিলিমিটার 20 মিলিমিটার যে নামটাই বলা হোক, হ্যাঁ, সেটা 1 ঘন্টায় হোক বা একদিনে হোক, এটা তো ধরো আন্দাজে বলেনি, এটা মেজার করে বলেছে। তো এটা মনে করো যে মেজারমেন্টের জন্য কতগুলো স্টেশন আছে, বা বলতে পারো যে মেজারিং গেজ আছে। মেজারিং গেজ গুলো ধরো এক একটা এক এক রকম, কোনটা হলো রেকর্ডিং টাইপ বলে, কোনটা নন রেকর্ডিং টাইপ। যে নন রেকর্ডিং হলো যে জাস্ট বৃষ্টি হচ্ছে, তোমরা ইচ্ছা করলেও একটা পাত্র বসিয়ে দিলে, মনে করো যে ফাঁকা জায়গায় একটা পাত্র বসিয়ে দিলে, বসিয়ে দিয়ে মনে করো যে একটা নির্দিষ্ট ডায়ামিটারের একটা পাত্র বসিয়ে দিলে, বসিয়ে দেওয়ার পরে এরপরে মনে করো যে ওখানে টাইমটা মেজার করলে যে তুমি কোন সময় বসালে আর কোন সময় পাত্রটা উঠিয়ে নিয়ে আসছো। এখন আনার পরে ওই পাত্রে যে পানিটা জমেছে, সেই পানিটা আবার আর একটা মনে করো যে মেজারিং সিলিন্ডার আছে, বলতে পারো যে প্রেসক্রাইবড ডায়ামিটার অ্যান্ড গ্রাজুয়েশন, সেটাতে মাপলে হয়তো বলে দিতে পারলো যে এই সময় আমার এত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। কতগুলো গেজ আছে, এটা রেকর্ডিং মানে অটোমেটিক, সোজা কথা রেকর্ডিং বলতে অটোমেটিক, যে সে অটোমেটিক মেজার করবে, এখানে কারো হেল্প লাগবে না। মানে ওটা সেট করা থাকলে ওখানে রেনফল জমা হবে, রেনফল জমা হলে সে অটোমেটিকই মেজার করবে, করে একটা রিডিং দিয়ে দিবে যে ঠিক আছে বৃষ্টি আজকে সাপোজ ভোর 6টায় শুরু হয়েছিল, 9টা পর্যন্ত বৃষ্টি হয়েছে, তাহলে এই 6টা থেকে 9টায় এই 3 ঘন্টায় সে নিজেই বলে দিতেছে যে আজকে 3 ঘন্টায় সাপোজ 50 মিলিমিটার বৃষ্টি হয়েছে, এবং কোন সময় বৃষ্টির কি পরিমাণ ইন্টেন্সিটি ছিল সেটাও কিছু কিছু রেন গেজ ডিটারমিন করে। বা ওখানে মনে করো যে কিছুটা বলতে পারো যে একটা পয়েন্টার আছে উইথ এ ড্রাম, কাগজ মোড়ানো, এবং সেই কাগজটা গ্রাজুয়েটেড, ওখানে মনে করো যে ওই পয়েন্টার মুভ করবে, হ্যাঁ, ড্রাম মুভ করবে, পয়েন্টার মুভ করবে, বা পয়েন্টারের সাথে ড্রাম মুভ করবে,
রেনফল ইন্টেন্সিটির উপরে বেজ করে। ফলে ওখানে আমরা যে অনেক সময় মনে করো যে তোমাদেরকে যদি কেউ বলে যে একটা সাইনোসাইডাল কার্ভ আঁকো, তো সাইনোসাইডাল কার্ভ মনে করো যে জাস্ট এভাবে বাঁকিয়ে নিয়ে গেলে তার একটা পিক, একটা মনে করো যে টপ বা বটম এই করে যদি বাঁকিয়ে নিয়ে যাও, তাহলেই মনে করো যে সেটা একটা সাইনোসাইডাল কার্ভ হয়ে গেল। এখন কেউ মনে করো যে খুব অল্প আপ ডাউন করালে এটাও সাইনোসয়েডাল কার্ভ। কেউ মনে করো যে এই কার্ভেচারটা অনেক বাড়িয়ে দিলে, মানে পিক আর ট্রাপের এই ডিফারেন্স অনেক বাড়িয়ে দিলে, সেটাও কিন্তু সাইনোসয়েডাল কার্ভ। বাট এই যে ডিস্টেন্স বাড়িয়ে দিলে, ডিস্টেন্স বাড়ানোর কারণে কিন্তু ম্যাগনিটিউডের ডিফারেন্স হয়ে গেছে। যদিও দুটো কার্ভই এক সাইনোসয়েডাল, বাট দুটোর ম্যাগনিটিউড কিন্তু আলাদা। তো এখানেও সেরকমই, যে ধরো রেনফল আসতে হলে সেটা আসতে মুভ করবে, ওই মনে করো যে লো ডিফারেন্স ইন হাইট যদি বেশি হয় তখন বেশি হতে হবে, ফলে ওখান থেকে ইন্টেন্সিটি বোঝা যায়। তো সেটাই মনে করো যে এখন যে রেকর্ডিং টাইপ অ্যান্ড নন রেকর্ডিং টাইপ। তাহলে প্রথমে আসো যে নন রেকর্ডিং যেগুলো, দি নন রেকর্ডিং রেন গেজ used in India বা ইভেন বাংলাদেশ, যেহেতু ইন্ডিয়ান বই বা ইন্ডিয়া বলছে, বাংলাদেশেও একই ব্যবহার হয়। বাট এখন বলতে পারো যে নন রেকর্ডিং আর ব্যবহার হয় না সোজা কথা। কারণ এখন ডেভেলপিং কান্ট্রি বলো বা লিস্ট ডেভেলপ কান্ট্রি বলো, এটা এখন সব দেশেই অটোমেটিক রেন গেজ আছে। বাট হয়তো কারো বেশি আছে, কারো কম আছে, কারো রেনফল ইন্টেন্সিটি মানে স্টেশন অনেক বেশি, কোনো কোনো দেশে হয়তো অনেক কম। বাট স্টিল বলতে পারো যে দি ডেটা ইজ লিমিটেড, মানে এই মেকানিজম গুলো স্টিল লিমিটেড, মানে প্রয়োজন না হলে যেমন দরকার নেই। যেমন মনে করো যে কাপ্তাইতে আছে আমাদের দেশে, এরপরে মনে করো যে আমবাগানে আছে চিটাগংয়ে, এরপরে ধরো চিটাগং এয়ারপোর্টে আছে, বিভিন্ন ইরিগেশন প্রজেক্ট গুলোতে আছে, কিন্তু থাকলেও হয়তো প্রপার মেনটেনেন্স অনেকটা নাই, অনেকটা ডাটা লেন্থ ঠিক নাই, কোয়ালিটি ঠিক নেই, বা কোনোটা হয়তো নষ্ট হয়ে গেছে। আর কোনো দেশ যেগুলো মনে করো যে খুবই ডেভেলপড, হয়তো তারা একটা বলতে পারো যে ইকুয়াল স্পেসিং এ সুন্দর মতো সাজায় হয়তো এভরি 1 কিলোমিটার পর পরই হয়তো তারা রাখছে। তো এটা অনেক সময় আমরা রেনফল অ্যাভারেজিং করি। তো মনে করো যে যদি এই চিটাগং এরই রেনফল অ্যাভারেজিং করো, তাহলে আমি যে তিনটা বড় স্টেশনের নাম বললাম, একটা চিটাগং এর আমবাগান, একটা এয়ারপোর্ট, একটা মনে করো যে কাপ্তাই, এই তিনটা থেকে অ্যাভারেজ করলে এক ধরনের ডাটা হবে। তারপরে মনে করো যে এখানে মনে করো যে একটা চরণদ্বীপ বলে একটা আছে, এখানেও আছে এই নোয়াপাড়ার উল্টা দিকে কর্ণফুলী রিভারের দিকে, এরকম মনে করো যে আছে। তো এগুলো থেকে অ্যাভারেজ করলে এক ধরনের ডাটা পাবে। আবার যদি এগুলোই মনে করো যে আরো ডেন্সিফাই করা থাকতো, যে কাপ্তাইতে দিল, কাপ্তাইয়ের পরে মনে করো লিচু বাগানে দিল, লিচু বাগানের পরে আমাদের চুয়েটে দিল, আবার মনে করো যে এই হয়তো মধুপাড়ায় দিল, নোয়াপাড়ায় দিল, আবার নজুমিয়ার হাটে দিল, মদনা ঘাটে দিল, এভাবে মনে করো যে নজুমিয়া হাটে দিল, রাস্তার মাথায় দিল, হরদার হাটে দিল। এইভাবে যদি আমরা সব দিকেই মনে করো যে এভরি 1 কিলোমিটার বা ইভেন 0.5 কিলোমিটার এরকম স্পেসিং এ যদি আমরা এই রেন গেজ গুলো যদি বসাই, দিয়ে যদি সেখান থেকে অ্যাভারেজ করো, তাহলে এই অ্যাভারেজ ভ্যালুটা আরেক ধরনের আসবে। কারণ তখন একটা ছোট, এই যে একটু আগে যে টাইপস অফ বা অকারেন্স অফ প্রেসিপিটেশন গুলো বললাম, এগুলো কোন টাইপের প্রেসিপিটেশন হয়েছে আমরা জানি না, বাট আমরা দেখতেছি যে প্রেসিপিটেশন হচ্ছে। হয়তো আমরা মেঘের তর্জন গর্জন এগুলো হয়তো বুঝে বলতে পারি যে হ্যাঁ এখন সাইক্লোনিক প্রেসিপিটেশন হচ্ছে, হ্যাঁ, বা ওরোগ্রাফিক প্রেসিপিটেশন হচ্ছে, বা এমনি বলতে পারো যে ফন্টাল প্রেসিপিটেশন হচ্ছে। এগুলো আমরা বলতে পারি আন্দাজে, কিন্তু আসলে কোন এরিয়ার উপরে হচ্ছে না হচ্ছে এক্স্যাক্টলি তো বলতে পারতেছি না, কতটুকু ব্যাপ্তি হচ্ছে।
তাহলে সেটা বলতে গেলে মনে করো যে যেটা লাগবে, আবার হয়তো বলতে পারো যে একটা নেটওয়ার্ক লাগবে, যে যেমন তোমরা চুয়েটের স্টুডেন্ট, হয়তো চুয়েটে আছো, হয়তো তোমাদের রিপ্রেজেন্টেটিভ আছে মনে করো যে বধুপাড়ায়, হয়তো জিজ্ঞাসা করলা, বা বধুপাড়ায় কোনো স্টুডেন্টের বাড়ি আছে, হয়তো জিজ্ঞাসা করলা তোমার ওখানে কি বৃষ্টি হচ্ছে, সে বললো যে হ্যাঁ হচ্ছে। আরেকজনকে হয়তো জিজ্ঞাসা করলা এদিকে মনে করো যে এই রাঙ্গুনিয়াতে তোমার কি বৃষ্টি হচ্ছে, ও হয়তো বললো যে হ্যাঁ হচ্ছে, কিন্তু হচ্ছে, কিন্তু এই যে হওয়ার মধ্যে যে আবার রেনফলের যে ফর্মস গুলো কোন ফর্মে হচ্ছে সেটাও তো মনে করো যে জানো না। ফলে হয়তো দেখা যাবে যে চুয়েটে এক ধরনের হচ্ছে, মধ্যপাড়ায় এক ধরনের হচ্ছে, দুনিয়াতে এক ধরনের হচ্ছে, শান্তিরহাটে আরেক ধরনের হচ্ছে। তো এটা বিভিন্ন ধরনের হওয়ার কারণে, ডিউরেশন ডিফারেন্ট হওয়ার কারণে, তাদের ইন্টেন্সিটি ডিফারেন্ট হওয়ার কারণে বলতে পারো যে মেজারমেন্টটা একটু ভিন্ন হবে। ফলে যত ক্লোজলি স্পেস থাকবে তত বলতে পারো যে অ্যাকুরেট রেজাল্ট পাবে। তো আজকে এই পর্যন্তই থাকুক, তোমাদের টাইম শেষ হয়ে গেছে, তোমরা চ্যাট বক্সে নাম ঢুকিয়ে তোমরা আউট হয়ে যাও, আর পরের সেকশন এখন ঢুকবে।